হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং গুছিয়ে তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। আর মাত্র এক সপ্তাহ বাকি, যারা কলকাতা আরআরবি জোনের ইস্টার্ন রেলওয়ের ডিভিশনে পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষার বাকি রয়েছে। তাই তোমাদেরকে এই মুহূর্তে বেশি কিছু পড়ার কথা বলবো না, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টপিক যেগুলো না পড়লেই নয় এবং সেই টপিক থেকে কোশ্চেন আসছে, সেই সাপেক্ষে সেই টপিকগুলো আলোচনা করিয়ে দেওয়া হচ্ছে এই ক্লাসের মাধ্যমে। আজকে আমরা এনসিইআরটি এক্সাম্পলার সলিউশন ক্লাসে আলোচনা করছি কেমিক্যাল রিয়াকশন। প্রথমে বেশ কিছু গুরুত্বপূর্ণ কেমিক্যাল রিয়াকশন তোমাদেরকে দেখাবো, তারপর এনসিইআরটির এক্সাম্পলারের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো পুরোপুরি আলোচনা করে দেবো আজকের ক্লাসটাই। তার আগে তোমাদের বলে দেবো, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে সম্পূর্ণ বাংলায় তোমরা এই ধরনের জেনারেল সায়েন্সের হাই কোয়ালিটি ক্লাস এই চ্যানেলে করতে পারবে। এবং যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তাদেরকে বলবো, টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমিতে যুক্ত হয়ে যাও। তার মাধ্যমে তোমরা আমার সঙ্গে যাবতীয় ডাউট এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেগুলো কন্ট্যাক্ট করে নিতে পারবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের ক্লাস। দেখো কি বলছে। 773 কেলভিন উষ্ণতায় অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় একটি ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটির নাম কি? তাহলে বলছে যে এরকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অলরেডি জিজ্ঞাসা করছে, বা এরকম ডায়লগটা দিয়ে দিচ্ছে, বক্তব্যটা দিয়ে দিচ্ছে, দিয়ে বলছে এই বিক্রিয়ার জন্য কোনটি সঠিক বিক্রিয়া। তাই আমি তোমাদেরকে বলবো যে বিক্রিয়াটাকেও ভালো করে দেখো এবং কি উৎপন্ন হচ্ছে সেইগুলো সম্বন্ধে জানো, এবং বিক্রিয়াটা কিভাবে ব্যালেন্স করা আছে সেটাকেও কিন্তু মনে রাখার চেষ্টা করো। তাহলে এই যে তিন ধরনের জিনিস, সেটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে দেখো এখানে যে বলেছে, যে বক্তব্যটা আশা করি সকলে পড়ে নিতে পেরেছো, আমি আর পড়লাম না। এবার এই বক্তব্য থেকে আমরা প্রশ্ন 1 নম্বর হতে পারে যে বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া। তাহলে এখানে দেখো, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। তাহলে এই এক যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া বা কম্বিনেশন রিয়াকশন। এবং এখানে উৎপন্ন পদার্থ কি? এটা হচ্ছে প্রোডাক্ট। উৎপন্ন পদার্থ হচ্ছে অ্যামোনিয়া। এবার বিক্রিয়া ব্যালেন্স করার জন্য 3 অণু জল লাগবে আর 2 অণু অ্যামোনিয়া উৎপন্ন হবে, এই বিষয় মনে রাখতে হবে। এবং এর পাশাপাশি আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এদের স্টেট গুলো দেখো, প্রত্যেকটাই গ্যাসিয়াস স্টেটে হচ্ছে একটা রিয়াকশন। এরকম ভাবেও কিন্তু জানতে চাইছে যে বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা কোন স্টেটে রয়েছে, কোন স্টেটে উৎপন্ন পদার্থ সেটা। এবং ঝাঁঝালো গন্ধযুক্ত যে গ্যাস উৎপন্ন হচ্ছে সেই গ্যাসটির নাম হচ্ছে কি? অ্যামোনিয়া। এবং এই বিক্রিয়াটা করার জন্য কিন্তু অনুঘটক লাগে, এবং অনুঘটকের উপস্থিতিতেই এই বিক্রিয়াটা সম্পন্ন হয়। এবং যদি বলে এটা কি, আরো একটা ধরনের বিক্রিয়ার টাইপে আছে, তাপগ্রাহী এবং তাপদাহী। যদি বলে এটা কি ধরনের বিক্রিয়া, তার মধ্যে তাপদাহী না তাপগ্রাহী, তাহলে এই বিক্রিয়াটা করার জন্য হিট দিতে হচ্ছে। দেখো 773 কেলভিন উষ্ণতায় হিট দিতে হচ্ছে, সেই জন্য আমরা বলবো এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ তাপ গ্রহণ করে বিক্রিয়া হচ্ছে, অর্থাৎ তাপ শোষণ বলতে পারি আমরা। এই বিক্রিয়াটাকে একটা তাপশোষী বা তাপগ্রাহী বিক্রিয়া আমরা বলতে পারি। নেক্সট বলছে, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের বিক্রিয়ার ফলে সোডিয়াম অ্যাসিটেট ও জল উৎপন্ন হয়, এটি কি ধরনের বিক্রিয়া? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড এটা একটা কি ধরনের পদার্থ? এটা একটা বেসিক পদার্থ। আর অ্যাসিটিক অ্যাসিড সেটা কি ধরনের পদার্থ? একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড এবং ক্ষার তার বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়েছে? হয়েছে সোডিয়াম অ্যাসিটেট এবং জল উৎপন্ন হয়েছে। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার ফলে সোডিয়াম অ্যাসিটেট এটা কি? এক ধরনের সল্ট। আর এদিকে জল উৎপন্ন হয়েছে। তাহলে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যখন জল এবং লবণ উৎপন্ন হয়, তাহলে সেটা কি বিক্রিয়া হয়? প্রশম বিক্রিয়া হয়। তাহলে এক্ষেত্রে এটা হয়ে যাবে প্রশম বিক্রিয়া। নেক্সট, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলকে ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে উত্তপ্ত করা হলে প্রধান বিক্রিয়াজাত পদার্থ কি উৎপন্ন হবে? তো এখানে দেখো, এটা হচ্ছে ইথানল নেওয়া হয়েছে, যেটা একটা অ্যালকোহল। ঠিক আছে, অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের অ্যাসিড। তাহলে অ্যালকোহল এবং অ্যাসিড এদের বিক্রিয়ার ফলে এই যে পদার্থটা উৎপন্ন হয়েছে এর নাম হচ্ছে এস্টার। তাহলে এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা বলবো এস্টারিফিকেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। যে বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয় তাকে এস্টারিফিকেশন বিক্রিয়া বলে। অ্যালকোহল এবং অ্যাসিডের বিক্রিয়ার ফলে এস্টার উৎপন্ন হয়।
তাহলে এখানে প্রধান বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হবে, এই যে পদার্থটা, এটার নাম ইথাইল অ্যাসিটেট। ইথাইল অ্যাসিটেট হচ্ছে এইটা উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে এক্ষেত্রে প্রধান বিক্রিয়াজাত পদার্থ। ক্লিয়ার? নেক্সট, অক্সিজেনের উপস্থিতিতে ইথিনের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হয়, এটি কি ধরনের বিক্রিয়া? তাহলে এটা হচ্ছে ইথিন। ঠিক আছে, এটাকে ইথিন বলে। কেন বলে? জৈব রসায়নের ক্লাস করানো হচ্ছে, দেখে নিতে পারো। ইথিন, তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হচ্ছে। তাহলে প্রথম প্রশ্ন তোমাদের কাছে আমি যেটা করব সেটা হচ্ছে এটা কি ধরনের রিয়াকশন। মানে আমি যদি অপশন দিই তোমাদেরকে যে এটা একটা জারণ বিক্রিয়া, একটি প্রতিস্থাপন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, এইরকম ভাবে যদি অপশন দিই তাহলে এটা কি ধরনের বিক্রিয়া? তাহলে অবশ্যই সেটা একটা জারণ বিক্রিয়া, কারণ এখানে হচ্ছে কি অক্সিজেনের দ্বারা বিক্রিয়াটা সংঘটিত হচ্ছে। এটাকে আমরা জারণ বিক্রিয়া বলতে পারি, এটাকে একটা দহন বিক্রিয়া বলতে পারি, এবং সেই সঙ্গে এটা একটা তাপদাহী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, হিট উৎপন্ন হয়, সেই জন্য এটাকে আমরা বলবো তাপদাহী বিক্রিয়া। ঠিক আছে, তাপদাহী অর্থাৎ তাপ উৎপন্ন হয়, আর তাপমোচী বিক্রিয়া আমরা বলতে পারি, বা এক্সোথার্মিক বলতে পারি রিয়াকশন। সেই সঙ্গে কি এটা একটা অক্সিডেশন বিক্রিয়া, এবং একই সঙ্গে এটা কিন্তু একটা দহন বিক্রিয়া। ক্লিয়ার? নাইট্রোজেন গ্যাসের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের ফিতেকে দহন করলে কি উৎপন্ন হবে? তাহলে নাইট্রোজেন গ্যাসের উপস্থিতিতে যদি ম্যাগনেসিয়ামের ফিতেকে দহন করা হয় তাহলে যেটা উৎপন্ন হয় পদার্থ সেটার নাম ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এবার প্রশ্ন হচ্ছে এটা কি ধরনের বিক্রিয়া যদি জিজ্ঞাসা করে তাহলে এটা বলতে হবে এটা একটা সংযোজন বিক্রিয়া, কারণ দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন হয়েছে। একই রকম ভাবে প্রশ্নটা দিতে পারে যে একটা ম্যাগনেসিয়ামের ফিতেকে যদি অক্সিজেনের উপস্থিতিতে দহন করা হয় তাহলে কি ঘটবে? তাহলে উৎপন্ন হবে MgO। তাহলে এখানে একটা 2 দিয়ে দিতে হবে, এখানে একটা 2 দিতে হবে, তাহলে এই পদার্থটা উৎপন্ন হবে, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। সেটাও কিন্তু একটা সংযোজন বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট, ক্লোরিন গ্যাসকে যদি পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণের মধ্যে দিয়ে চালনা করা হয় তবে পটাশিয়াম ক্লোরাইড ও কঠিন আয়োডিন উৎপন্ন হয়, এটি কি ধরনের বিক্রিয়া? তাহলে ক্লোরিন গ্যাসের মধ্যে দিয়ে পটাশিয়াম আয়োডাইডকে ক্লোরিন গ্যাসের মধ্যে দিয়ে চালনা করা হচ্ছে। এই ক্লোরিন কি করছে? আয়োডিনকে প্রতিস্থাপিত করছে, করে উৎপন্ন করছে কি? পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই যে কি করছে, ক্লোরিন আয়োডাইডকে প্রতিস্থাপিত করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে, এই জন্যে এটাকে আমরা বলবো প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা একটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাব পরের কোশ্চেন। যখন পটাশিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে যুক্ত করা হবে, অর্থাৎ পটাশিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে যখন সিলভার নাইট্রেট দ্রবণ যুক্ত করা হবে তখন একটি সাদা অদ্রাব্য পদার্থ উৎপন্ন হয়, এই পদার্থটির রাসায়নিক পরিচয় কি? তো এখানে এই যে পদার্থটা উৎপন্ন হয়েছে এটা অদক্ষিপ্ত হয়, এটা হচ্ছে সাদা রঙের পদার্থ, তাহলে এটার রাসায়নিক পরিচয় হচ্ছে সিলভার ক্লোরাইড। এবার এখান থেকে আরো যে প্রশ্নগুলো হতে পারে তার মধ্যে একটা প্রশ্ন হতে পারে এই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? তাহলে এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া, কারণ AgCl এখানে অদক্ষিপ্ত হয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি অদক্ষেপণ বিক্রিয়া। আরো এক ধরনের বিক্রিয়া এটা, সেটা হচ্ছে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। দেখো এখানে দুটো প্রতিস্থাপন ঘটনা ঘটেছে, পটাশিয়ামের সঙ্গে ক্লোরিন ছিল, সেটা ক্লোরিনটা কার সঙ্গে চলে গেছে? সিলভারের সঙ্গে চলে গেছে, আর পটাশিয়ামের সঙ্গে নাইট্রেট চলে এসেছে, তাহলে দুবার প্রতিস্থাপিত হলো, দুটো পদার্থের এক্সচেঞ্জ হয়েছে, তাই জন্য এটা একটা দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট, সোডিয়ামের একটি টুকরোকে বিশুদ্ধ ইথানলের দ্রবণে যুক্ত করা হলে একটি গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটির নাম কি? তাহলে সোডিয়ামকে যদি ইথানলের সঙ্গে যুক্ত করা হয় যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসটার নাম হচ্ছে হাইড্রোজেন। তাহলে সোডিয়ামের সঙ্গে যদি ইথানলের বিক্রিয়া করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা হাইড্রোজেন গ্যাস পাবো। ফেরিক অক্সাইডকে কার্বন মনোক্সাইড গ্যাসের সঙ্গে উত্তপ্ত করা হলে কঠিন লোহা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, এটি কি ধরনের বিক্রিয়া? তাহলে এখানে দেখো কি ঘটনা ঘটছে। এখানে প্রথমত Fe2O3 রয়েছে, সেটা থেকে Fe তৈরি হয়েছে, ঠিক? তাহলে এটা আছে ফেরিক অক্সাইড, এখানে Feর অক্সিডেশন স্টেট আছে +3, সেখান থেকে Fe হয়ে গেছে 0, ঠিক?
কার্বন মনোক্সাইড এই যৌগটিতে কি আছে, কার্বন কোন স্টেটে রয়েছে, এখানে কার্বন এখানে যে জায়গায় রয়েছে সেটা হচ্ছে +2, যেহেতু একটা অক্সিজেন রয়েছে। আর এখানে কার্বন কোন স্টেটে রয়েছে, এখানে কার্বন রয়েছে +4, দুটো অক্সিজেন আছে বলে। তাহলে দেখো এটার ক্ষেত্রে কি হলো, +2 থেকে +4 হয়েছে, তাহলে জারণ সংখ্যার বৃদ্ধি হয়েছে, মানে আমরা বলবো এটাকে অক্সিডেশন রিয়াকশন। আর এখানে জারণ সংখ্যা +3 থেকে 0 হয়েছে, মানে হ্রাস পেয়েছে, তাহলে এটাকে আমরা বলবো রিডাকশন রিয়াকশন। তাহলে একটা দেখতে পাচ্ছি রিডাকশন রিয়াকশন হচ্ছে, একটা অক্সিডেশন রিয়াকশন হচ্ছে, অর্থাৎ একটা বিজারণ বিক্রিয়া হচ্ছে, এটাকে বলছি বিজারণ। আর এটাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। তাহলে একটা জারণ এবং বিজারণ যখন একই সঙ্গে ঘটে, তাহলে সেই বিক্রিয়াটিকে কি বলা হয়, জারণ বিজারণ বিক্রিয়া। তাহলে এক্ষেত্রে আমরা এই যে বিক্রিয়াটা ঘটছে সেটাকে বলবো জারণ বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? নেক্সট, হাইড্রোজেন সালফাইড গ্যাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে জল এবং কঠিন একটি পদার্থ উৎপন্ন করে, কঠিন পদার্থটি শনাক্ত করো। তাহলে হাইড্রোজেন সালফাইড গ্যাসের সঙ্গে অক্সিজেনের যদি বিক্রিয়া হয় তাহলে একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয়। সেই কঠিন পদার্থটির পরিচয় কি? তাহলে দেখো এখানে বিক্রিয়াটা রেখা রয়েছে, এই বিক্রিয়াতে যে কঠিন পদার্থটা উৎপন্ন হচ্ছে সেই বিক্রিয়াটার নাম হচ্ছে, সেই পদার্থটার নাম হচ্ছে সালফার। তাহলে সালফার হচ্ছে এখানে কঠিন পদার্থ হিসেবে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে সেই পদার্থটা হচ্ছে সালফার। নেক্সট আমরা দেখে নেব মেটাল রিঅ্যাক্টিভ সিরিজ, খুব গুরুত্বপূর্ণ সিরিজটা। এখানে যে কটা নাম রয়েছে সে কটা নামকে যদি একটু মুখস্থ করে রাখতে পারো সবচাইতে ভালো হয়। ঠিক আছে, দেখো মেটাল রিঅ্যাক্টিভ সিরিজের সবচাইতে রিঅ্যাক্টিভ ধাতু হয়েছে পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর হচ্ছে নেক্সট আসছে যেটা সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর রয়েছে অ্যালুমিনিয়াম, নেক্সট আসছে জিঙ্ক, তারপর আয়রন, তারপর হচ্ছে লেড, হাইড্রোজেন, কপার, সিলভার, তারপরে আসবে গোল্ড, গোল্ড হচ্ছে AU, আর লাস্ট আসবে প্ল্যাটিনাম। ঠিক আছে, এইটা হচ্ছে টোটাল মেটাল রিঅ্যাক্টিভ সিরিজ। তার মধ্যে দেখো খুব ভালোভাবে মনে রাখতে পারবে, এখানে দেখো পটাশিয়াম মানে P, সোডিয়াম মানে হচ্ছে S, আর ক্যালসিয়াম মানে হচ্ছে C। তাহলে আমরা এটাকে লিখতে পারি PSC, পাবলিক সার্ভিস কমিশন। সেই হিসাবে তোমরা মনে রাখতে পারো পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম। নেক্সট আসছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এটা নিয়ে অত কনফিউশন হয় না, হয় জিঙ্ক নিয়ে, যেটা দিয়ে কোশ্চেন আসে জিঙ্ক, আর আসে কপার। মনে রাখবে জিঙ্ক কপারের থেকে অনেক ওপরে অবস্থান করছে, অর্থাৎ জিঙ্কের রিঅ্যাক্টিভিটি কপারের থেকে বেশি হয়, সেই জন্য প্রতিস্থাপন বিক্রিয়াগুলো কিন্তু কপার সালফেট থেকে জিঙ্ক কিন্তু কপারকে প্রতিস্থাপিত করে দিতে পারে, কারণ জিঙ্কের রিঅ্যাক্টিভিটি কপারের থেকে বেশি। এবং হাইড্রোজেনটাও মনে রাখতে হবে, কারণ হাইড্রোজেন অবস্থান করে কপারের উপরে, এই জন্য কপার সালফেট কিন্তু HCl দ্রবণ থেকে কি করে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না, কিন্তু জিঙ্ক কাজটা করতে পারে, কারণ জিঙ্ক কি হচ্ছে, হাইড্রোজেনের ওপরে অবস্থান করছে। এবং লোহা কিন্তু জিঙ্কের নিচে অবস্থান করে রিঅ্যাক্টিভিটি সিরিজে। আর এই সিলভার, সিলভার, গোল্ড এবং প্ল্যাটিনাম এরা প্রত্যেকে কিন্তু হাইড্রোজেনের নিচে অবস্থান করে এবং এরা এমনকি কপারের নিচে অবস্থান করে। তো এই সিরিজটা যদি মনে রাখতে পারো তাহলে সবচেয়ে সুবিধা হয়, কারণ আমি কোশ্চেন দেখাচ্ছি কি ধরনের কোশ্চেন এখান থেকে আসছে। বলছে জিঙ্ক লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে, কিন্তু কপার এই ধরনের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না, তার কারণ কি? বিক্রিয়াটা দেখে নাও। জিঙ্ক থেকে উৎপন্ন হচ্ছে জিঙ্ক এবং 2HCl লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া হয়ে ZnCl2 এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। এবার কিছুক্ষণ আগে যে মেটাল রিঅ্যাক্টিভ সিরিজ দেখলাম সেই সিরিজে জিঙ্ক অনেক উপরে অবস্থান করছে, কোথায় হচ্ছে হাইড্রোজেনের, জিঙ্ক আছে, জিঙ্কের পর Fe আছে, তারপরে লেড আছে, তারপর হাইড্রোজেন অবস্থান করছে। তাহলে জিঙ্কের সক্রিয়তা কি হাইড্রোজেনের থেকে বেশি, তাহলে জিঙ্ক কি করবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে দিতে পারবে, কারণ যার রিঅ্যাক্টিভিটি বেশি সে কি করবে, প্রতিস্থাপিত করতে পারবে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত করতে পারবে। এই কারণে এই বিষয়টা ঘটছে। কিন্তু কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে, কপারের অবস্থান হাইড্রোজেনের যদি নিচে হয় তাহলে কি কপার কখনোই এই বিক্রিয়াটা সংগঠিত করতে পারবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারবে? নিশ্চয়ই করতে পারবে না, সেই জন্য কপার এই বিক্রিয়াটা করতে পারে না। তো উত্তর হবে ধাতু সক্রিয়তা শ্রেণীতে জিঙ্ক হাইড্রোজেনের ওপরে এবং কপার হাইড্রোজেনের নিচে অবস্থান করে, তাই জন্য এই বিষয়টা ঘটে। নেক্সট বলছে একটি কপার সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ক ধাতু যুক্ত করলে
সংঘটিত বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? তাহলে কপার সালফেট দ্রবণের মধ্যে জিঙ্ককে যদি যুক্ত করে দেওয়া হয়, জিঙ্ক কি করবে? কপারকে প্রতিস্থাপিত করবে। দ্যাট মিনস ইট ইজ এ প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট রিয়াকশন। তাহলে আমাদের বিক্রিয়াটা যেটা ঘটবে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। কেন ঘটবে? মেটাল রিঅ্যাক্টিভ সিরিজ দেখিয়ে দিয়েছি, তার উপর ভিত্তি করে উত্তর হবে। যদি কপার সালফেট দ্রবণের মধ্যে এক টুকরো সিলভারকে যুক্ত করা হয় তবে কি ঘটবে? তাহলে আমরা মেটাল রিঅ্যাক্টিভ সিরিজে দেখলাম হাইড্রোজেন রয়েছে, তারপর কপার রয়েছে, কপারের নিচে আছে সিলভার, তারপর আছে গোল্ড, তারপর আছে প্ল্যাটিনাম। তাহলে এক্ষেত্রে আমরা পরিষ্কার উত্তরে বলবো যে সিলভার ক্লোরাইড দ্রবণের মধ্যে যদি আমরা কপার সালফেট দ্রবণের মধ্যে যদি আমরা সিলভারকে যুক্ত করি তাহলে কোনরূপ বিক্রিয়া ঘটবে না। পরীক্ষা এমন কোশ্চেন দিতে পারে যে, খুব সুন্দর কোশ্চেন, মনোযোগ সহকারে শোনো, যে কপার সালফেট দ্রবণের মধ্যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি যুক্ত করলে কোনরূপ বিক্রিয়া ঘটবে না বলে আমাদেরকে অপশনে দিয়ে দিল জিঙ্ক, এফি, সোডিয়াম আর সিলভার। এরকম ভাবে অপশন দিয়ে দিল, দিয়ে বলল যে কপার সালফেট দ্রবণের মধ্যে এদের মধ্যে কোনটি যুক্ত করলে কোনরূপ বিক্রিয়া ঘটবে না। উত্তর হবে সিলভার। এই কোশ্চেনটা যেমন হতে পারে, একই রকম ভাবে এই কোশ্চেনটা হতে পারে যে কপার সালফেট দ্রবণের মধ্যে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি যুক্ত করলে বিক্রিয়া ঘটবে বলে এরকম দিয়ে দিল। তাহলে এই তিনটে যুক্ত করলে কোনো বিক্রিয়া ঘটবে না, জিঙ্ককে যুক্ত করলে বিক্রিয়া ঘটবে, তাহলে এক্ষেত্রে জিঙ্ক সঠিক উত্তর। এক্ষেত্রে সিলভার ক্লোরাইড যুক্ত করলে বিক্রিয়া হবে না, এটা হচ্ছে বিক্রিয়া হবে না। ঠিক আছে, বিক্রিয়া হবে অর্থাৎ কোনটি যুক্ত করলে বিক্রিয়া হবে, এগুলো যুক্ত করলে বিক্রিয়া হবে না, জিঙ্ক যুক্ত করলে বিক্রিয়া হবে। আর এটার ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়া হবে না, তাহলে বিক্রিয়া হবে না কোনটা? সিলভার যুক্ত করলে, বাদ বাকি এদের যুক্ত করলে বিক্রিয়া সম্ভব। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু কোশ্চেন যেগুলো এক্সাম্পলারে রয়েছে সেগুলো দেখে নিই। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভৌত পরিবর্তন নয়? তাহলে ভৌত পরিবর্তন কি হবে? ভৌত পরিবর্তনে যে অবস্থা থেকে চেঞ্জ করেছি, যে কারণের জন্য চেঞ্জ হলো সেই কারণটাকে সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। জলের বাষ্পায়ন, জলকে হিট দিলে পারে বাষ্পে পরিণত হয়, বাষ্পকে ঠান্ডা করলে জল ফিরে পায়, তাহলে এটা ভৌত পরিবর্তন অবশ্যই। বরফ গলে জলে পরিণত হচ্ছে, জলকে ঠান্ডা করলে আবার বরফে পরিণত হয়, ভৌত পরিবর্তন। জলের মধ্যে লবণ মেশানো, জলের মধ্যে যদি আমরা লবণ মেশাই তাহলে লবণ জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, এবার জলকে যদি হিট করা হয় তাহলে কি হবে? জল বাষ্পীভূত হয়ে গেলে আমরা আবার লবণকে ফিরে পাবো, তাহলে এটাও একটা ভৌত পরিবর্তন। কিন্তু এলপিজি গ্যাসের দহন, অর্থাৎ বাড়িতে যে রান্নার সিলিন্ডারে রান্না করা হচ্ছে গ্যাস জ্বালিয়ে, ওই গ্যাসটা দহন হয়ে যাচ্ছে, ওই গ্যাসটাকে কিন্তু আর ফিরে পাওয়া যায় না, তাহলে এটা একটা রাসায়নিক পরিবর্তন। তাই এক্ষেত্রে এটা হয়ে যাবে সঠিক উত্তর, কারণ আমাদের বের করতে বলেছে ভৌত পরিবর্তন নয় কোনটা সেটা। নিম্নলিখিত বিক্রিয়াটি হয় একটি উদাহরণ, তাহলে এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কি দেখতে পাচ্ছি? ক্লিয়ার কাট আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে এখানে আছে অ্যামোনিয়া, তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়েছে, অক্সিজেনের বিক্রিয়ার ফলে কি হয়েছে? NO উৎপন্ন হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে গেছে অক্সিজেন দ্বারা। তাহলে অবশ্যই এটাকে আমরা একটা বলবো রিপ্লেসমেন্ট রিয়াকশন, তাহলে এটা একটা ধরনের রিপ্লেসমেন্ট রিয়াকশন, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া এটা হবে সঠিক। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, গিয়ে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে অক্সিজেন যে বিক্রিয়ায় যুক্ত হয় তাকে কি বলা হয়? অক্সিডেশন রিয়াকশন। আবার এটার সঙ্গে দেখো এই অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেন যুক্ত হলে তাকে আমরা রিডাকশন রিয়াকশন বলি, বিজারণ বিক্রিয়া বলি। তাহলে আমরা দেখছি এখানে জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়া সংগঠিত হচ্ছে, তাহলে জারণ বিজারণ বিক্রিয়া এটা একটা সঠিক। সংযোজন বিক্রিয়া এই জন্য নয় কারণ দুটো পদার্থ সংযোজিত হয়ে একটি পদার্থ উৎপন্ন হলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। আর প্রশম বিক্রিয়ার তো এখানে গল্পই আসছে না, কারণ কোনো লবণ বা জল গঠিত হচ্ছে না। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল 1 এবং 3 উভয়ই হচ্ছে সঠিক উত্তর। নিচের বিক্রিয়াটি সম্পর্কে কোন বাক্যটি সঠিক? তাহলে এখানে দেখো এফি রয়েছে, আমি জারণ সংখ্যা দিয়েও বলতে পারি, আর সঠিকভাবে খুব তাড়াতাড়ি যদি বলতে হয় দেখো এফির সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে Fe3O4 গঠিত হয়েছে, তাহলে অক্সিজেন যুক্ত হলে পারে তাকে আমরা বলি জারণ বিক্রিয়া বা অক্সিডেশন রিয়াকশন। আর জলের থেকে দেখো অক্সিজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, তাহলে এটা একটা রিডাকশন রিয়াকশন বা বিজারণ বিক্রিয়া। তাহলে প্রথমত বলছে লোহার জারণ হচ্ছে অক্সিডেশন, মানে জারণ হচ্ছে লোহার জারিত হচ্ছে, ঠিক কথা বলছে। জলের বিজারণ হচ্ছে, অবশ্যই হচ্ছে।
এবার বলছে জল একটি বিজারক পদার্থ। বিজারক পদার্থের কি ধরনের বিক্রিয়া করে? বিজারক পদার্থ জারণ বিক্রিয়া করে, কারণ বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়। তাহলে বিজারক পদার্থের বিজারণ বিক্রিয়া কখনোই সম্ভব নয়। তাহলে জল হচ্ছে, এখানে বলছে জলের বিজারণ বিক্রিয়া হচ্ছে। তাহলে জলের যদি বিজারণ বিক্রিয়া হয়, তাহলে জল কি বিজারক পদার্থ হতে পারবে না? বিজারণ বিক্রিয়া হলে পারে সে জারক পদার্থ হবে। তাহলে জল এখানে কি হয়ে যাচ্ছে? জারক পদার্থ। তাহলে জল জারক পদার্থ হিসেবে কাজ করছে। তাহলে আমাদের সঠিক উত্তর যেটা হলো 1, 2 এবং 4 হয়ে যাবে সঠিক উত্তর। যাদের জারণ বিজারণ নিয়ে এখনো সমস্যা হচ্ছে তারা ধামাকা ব্যাচে দেখো, জারণ বিজারণের উপর ডিটেলস ক্লাস করানো হয়েছে, সেই ক্লাসটা অন্তত পক্ষে একবার করে নাও। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি তাপদাহী বিক্রিয়া, অর্থাৎ তাপদাহী অর্থাৎ বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হবে? তাহলে সেটা কোনটা? দেখো এখানে রয়েছে জলের মধ্যে যদি চুন যুক্ত করা হয় দেখবে তাপ উৎপন্ন হয়। একটা বিকারের মধ্যে জল নিয়ে তার মধ্যে যদি চুন দাও দেখবে চুনের ওই পাত্রটা গরম হয়ে উঠছে, তার মানে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে। অ্যাসিডের লঘুকরণ, অর্থাৎ একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে ওপর থেকে অ্যাসিড ফেলবো আর সেটাকে যদি নাড়ানো হয় তাহলে পরে দেখবে সেই পাত্রটা উত্তপ্ত হয়ে উঠছে, তার মানে সেখানে হিট উৎপন্ন হচ্ছে। কিন্তু জলের বাষ্পায়ন, জলকে বাষ্পে পরিণত করলে তো তাপ হয় না, কারণ জলকে বাষ্পে পরিণত করার জন্য তাপ লাগে। সেই জন্য এটা একটা তাপগ্রাহী পদ্ধতি, অর্থাৎ তাপ শোষণ করবে তবে সেটা বাষ্পে পরিণত হবে। কর্পূরের ঊর্ধ্বপাতন, কর্পূর তাপ গ্রহণ করবে তবে সেই কর্পূর বাষ্পে পরিণত হবে। তাহলে 3 এবং 4 যে দুটো বিক্রিয়া রয়েছে তারা হচ্ছে এন্ডোথার্মিক পদ্ধতি, আর ওপরে যে দুটো রয়েছে এরা হচ্ছে এক্সোথার্মিক পদ্ধতি, অর্থাৎ তাপমোচী বিক্রিয়া বা তাপদাহী বিক্রিয়া, অর্থাৎ এদের ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় আর এরা হচ্ছে যা হয় তাপ গ্রহণ করে হয়। তাই 1 এবং 2 এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট বলছে লঘু ফেরাস সালফেট দ্রবণকে ধীরে ধীরে একটি বিকারের মধ্যে রাখা আম্লিক পারম্যাঙ্গানেট দ্রবণে মেশানো হলো। বিকারে থাকা দ্রবণটির বেগুনি বর্ণ ধীরে ধীরে বর্ণহীন হয়ে যায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোন ঘটনাটি এক্ষেত্রে সংঘটিত হয় সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে এক্ষেত্রে কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হচ্ছে আমরা একটু দেখে নিই। তাহলে KMnO4 এর আম্লিক দ্রবণ, KMnO4 এর আম্লিক দ্রবণ নেওয়া হয়েছে, তার মানে আমি ধরে নিলাম এটাকে H2SO4 এর সঙ্গে আমরা আম্লিক দ্রবণ বানাই, নেওয়া হয়েছে। এবার এই দ্রবণটার বর্ণ হচ্ছে বেগুনি বর্ণের, KMnO4 এর দ্রবণ হয় আম্লিক দ্রবণ, সেটা বেগুনি বর্ণের হয়। এর মধ্যে আমরা ফেরাস সালফেট যুক্ত করছি, FeSO4 কে যুক্ত করছি। তাহলে FeSO4 কে যদি যুক্ত করি তাহলে দেখে যাবে দ্রবণের বর্ণ ধীরে ধীরে বর্ণহীন হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ বিক্রিয়ার ফলে K2SO4 উৎপন্ন হয়, তার সঙ্গে উৎপন্ন হয় MnSO4, তার সঙ্গে উৎপন্ন হয় Fe2SO4 হোল থ্রাইস এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। যদিও বিক্রিয়াটা আমি ব্যালেন্স করে লিখিনি, ব্যালেন্স করার প্রয়োজন নেই, তোমাদের বোঝানোর জন্য যেটুকু দরকার আমি সেটুকু করে দিয়েছি। এবার এখানে দেখে আমাকে বলো কি বিক্রিয়ায় কি ঘটছে। KMnO4 হচ্ছে একটি জারক পদার্থ, একটা তীব্র জারক পদার্থ। তাহলে KMnO4 জারক পদার্থ, এই কথাটা ঠিক কথা বলছে যে KMnO4 একটা জারক পদার্থ। তাহলে জারক পদার্থ কি করবে? অন্য পদার্থকে জারিত করবে। তাহলে এখানে যে পদার্থটা রয়েছে FeSO4 তাকে জারিত করছে। তাহলে আমরা বলতে পারি অপশন এ ইজ কারেক্ট। এছাড়া দেখো এটা আছে ফেরাস সালফেট, মানে ফেরাস আছে +2 স্টেটে। এপাশে যে ফেরাস রয়েছে এটা আছে ফেরিক সালফেট, কারণ এখানে Fe রয়েছে +3 স্টেটে। তাহলে আমরা এখান থেকে +2 থেকে +3 হয়েছে, মানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেলে তার অক্সিডেশন হয় বা জারণ হয়। তাহলে FeSO4 এর কি হয়েছে? জারণ হয়েছে। জারণ করাতে গেলে কার দরকার? জারক পদার্থের দরকার। তাহলে জারক পদার্থকে KMnO4। তাহলে KMnO4 হচ্ছে জারক পদার্থ আর FeSO4 এখানে কি হচ্ছে? বিজারক পদার্থ হিসাবে কাজ করছে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া, মিন্স ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তাহলে দেখো এখানে আছে সোডিয়াম সালফেট, তা থেকে কি হয়েছে? তার সঙ্গে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া হয়ে বেরিয়াম সালফেট আর হচ্ছে NaCl উৎপন্ন হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে কি হচ্ছে, সোডিয়াম প্রতিস্থাপিত হয়ে গেছে বেরিয়াম দ্বারা, আবার এদিকে হচ্ছে বেরিয়ামের জায়গায় কে চলে এসছে? সোডিয়াম চলে এসছে। তাহলে এটা একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের উদাহরণ। তাহলে এক্ষেত্রে এটা আমাদের ডবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনের
উদাহরণ হয়ে গেল, তাহলে অপশন 2 হচ্ছে ঠিক। ওপরে যদি এটা দেখো, এটা হচ্ছে রিপ্লেসমেন্ট রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ, কারণ এখানে দুটো প্রতিস্থাপিত হচ্ছে না, একটা পদার্থ প্রতিস্থাপিত হচ্ছে। এটা একটা সংযোজন বিক্রিয়া উদাহরণ, আর এখানে যেটা রয়েছে এটা একটা হচ্ছে কি জারণ বিক্রিয়ার উদাহরণ। তাহলে এখানে প্রত্যেকটা বিক্রিয়া কোনটা কি ধরনের সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। নেক্সট, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সত্য? সিলভার ক্লোরাইডকে দীর্ঘ সময় সূর্যালোকে রেখে দিলে ধূসর বর্ণ ধারণ করে, এটির কারণ কি? তাহলে বিক্রিয়াটা যদি লিখি সেটা হচ্ছে 2AgCl, এটা সূর্যালোকের উপস্থিতিতে বিভাজিত হয়ে কি উৎপন্ন করে? Ag উৎপন্ন করে এবং Cl2 উৎপন্ন করে। তাহলে এই যে বিক্রিয়া উৎপন্ন করছে, এখানে যে সিলভার ধাতু উৎপন্ন হচ্ছে, এই জন্যে বিক্রিয়াটি হওয়ার ফলে ধূসর বর্ণ ধারণ করে। তাহলে এটার কারণ হচ্ছে সিলভার ক্লোরাইড বিয়োজিত হয়ে সিলভারে পরিণত হয়, সেই কারণে বর্ণ ধূসর হয়ে যায়। কঠিন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে এবং দ্রবণের উষ্ণতা বৃদ্ধি পায়। ওপরের কোন ঘটনাটি এই সম্পর্কে সঠিক সেটা বলতে হবে। তাহলে বিক্রিয়াটাকে আমরা দেখে নিই। বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে জলের বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। কিছুক্ষণ আগেই বলেছি যে জলের মধ্যে চুন যুক্ত করলে জলের উষ্ণতা বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই এটা একটা তাপদাহী বিক্রিয়া অর্থাৎ তাপমোচী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন। ওই জন্য আমরা বলতে পারছি অপশন 2 এটা একটা সঠিক কথা। এবার এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা হচ্ছে ক্ষারকীয় পদার্থ। তা ক্ষারক পদার্থ হলে, ক্ষার হলে পারে তার পিএইচ কি হয়? পিএইচ ভ্যালু নিশ্চয়ই 7 থেকে বেশি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশন 2 এবং 3 দুটোই কারেক্ট। নেক্সট চলে এসছে, বেরিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সালফেটের সঙ্গে বিক্রিয়া করে বেরিয়াম সালফেট ও অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। নিম্নলিখিতগুলির মধ্যে উক্ত বিক্রিয়া সম্পর্কে কোনটি সঠিক? তাহলে বেরিয়াম ক্লোরাইড তার সঙ্গে বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম সালফেট NH4 ওল্ড ওয়াইজ SO4, বিক্রিয়ার ফলে উৎপন্ন হচ্ছে বেরিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এই নিম্নলিখিতগুলির মধ্যে তো বিক্রিয়া সম্পর্কে কোনটি সঠিক? তাহলে এখানে বেরিয়াম সালফেট প্রথমত এটা অদক্ষিপ্ত হয়, তাহলে এটা একটা অবশ্যই অদক্ষেপণ বিক্রিয়া। এবং এখানে দেখতে পাচ্ছ বেরিয়াম ক্লোরাইডের ক্লোরাইড রিপ্লেস হয়ে সালফার এসেছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন হলো। আবার এখানে অ্যামোনিয়া প্রতিস্থাপিত হয়ে গেছে, সালফার প্রতিস্থাপিত হয়েছে হয়ে ক্লোরিন এসছে, তাহলে এটা সেকেন্ড প্রতিস্থাপন হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রতিস্থাপন এই একটা বিক্রিয়ার মধ্যে ঘটলে তাকে আমরা বলি দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমাদের অপশানে যে এখানে রয়েছে অপশন, আমরা এখানে যদিও ভুল আছে BC করা আছে, যাই হোক এটাকে যদি তোমরা ধরেই নাও, এখানে ধরে নাও এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, তাহলে আমরা দেখতে পেলাম 2 এবং 4 বিক্রিয়া সম্পর্কে সঠিক। নেক্সট, জলের তড়িৎ বিশ্লেষণ এক ধরনের বিয়োজন বিক্রিয়া। এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত হবে? তাহলে জলের যে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে, এর তড়িৎ বিশ্লেষণ করলে পারে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়। বিক্রিয়াটাকে এখানে ব্যালেন্স করতে হবে, তাহলে বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে গেলে পরে আমাদের এখানে একটা 2 নিতে হবে। তাহলে দুটো অক্সিজেন হয়ে গেল, হাইড্রোজেন 4টে হয়ে গেছে বলে এখানে একটা 2 নিতে হবে। তাহলে বলছে এই বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের মোল সংখ্যার অনুপাত কত? তাহলে 2 মোল জলের অণু বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেন উৎপন্ন করে, তাহলে রেশিওটা কি হলো? হাইড্রোজেন এবং অক্সিজেনের 2:1। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 2:1। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি তাপগ্রাহী বিক্রিয়া, অর্থাৎ কোন বিক্রিয়ায় তাপ গ্রহণ করে সম্পন্ন হয়? তাহলে সালফিউরিক অ্যাসিডের লঘুকরণ, আমরা জানি অ্যাসিডের সঙ্গে যদি জলের বিক্রিয়া করা হয় বা লঘুকরণ করা হয় সেক্ষেত্রে তাপ উৎপন্ন হয়, তাহলে তাপ নিশ্চয়ই গ্রহণ করে না, এটা বাতিল। শুষ্ক বরফের ঊর্ধ্বপাতন, তাহলে শুষ্ক বরফের ঊর্ধ্বপাতন হতে গেলে পারে হিটের দরকার, তবেই তো শুষ্ক বরফ সরাসরি বাষ্পে পরিণত হবে, তাই জন্য এখানে তাপ গ্রহণ করছে। জলের বাষ্পীয় ভবন, জলের ঘনীভবন, অর্থাৎ জলের যে জলীয় বাষ্প রয়েছে সেটাকে ঠান্ডা করে জলে পরিণত করার যে পদ্ধতি সেটাকে ঘনীভবন বলছে। তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে? তাপের শোষণ হচ্ছে না।
তাহলে এক্ষেত্রে আমাদের তাপের কি হচ্ছে, শোষণ হচ্ছে না, ঠান্ডা করছি তো তাই তাপ শোষণ করছে না। আর জলের বাষ্পীয় ভবন, তাহলে জলকে বাষ্পে পরিণত করতে গেলে হিট দিতে হয়। তাহলে আমরা কোন দুটো জায়গায় দেখলাম যে বি যেটা রয়েছে, বি মানে হচ্ছে এখানে 2, বি মানে 2, তাহলে 2 এবং 4 এই দুটোর ক্ষেত্রে আমরা দেখছি তাপ গ্রহণ করছে, অর্থাৎ তাপের প্রয়োজন হচ্ছে, তাই জন্য এই দুটো হচ্ছে তাপগ্রাহী প্রক্রিয়া। একটি দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া যেখানে পটাশিয়াম আয়োডাইডের জলীয় দ্রবণের সঙ্গে লেড নাইট্রেটের জলীয় দ্রবণের বিক্রিয়া হয় এবং লেড আয়োডাইডের হলুদ অদক্ষেপ উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটি করার সময় কোনো কারণে যদি লেড নাইট্রেট না থাকে তবে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিকে ব্যবহার করা যেতে পারে? এটা একদম কমন সেন্স দিয়ে উত্তর করতে হবে এবং সেটা খুব ইন্টেলিজেন্স একটা কোশ্চেন। আমাদেরকে কি তৈরি করতে হবে? বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে লেড আয়োডাইড উৎপন্ন করতে হবে, ঠিক? পটাশিয়াম আয়োডাইড, তার সঙ্গে বিক্রিয়া করা হয়েছে লেড নাইট্রেটের। বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে লেড আয়োডাইড। ঠিক, তো এই লেড আয়োডাইডের বলছে হলুদ অদক্ষেপ উৎপন্ন হয়। তাহলে আমাদের লক্ষ্য হচ্ছে লেড আয়োডাইড উৎপন্ন করা। আমাদের বলেছে যে বিক্রিয়া করার সময় লেড নাইট্রেট, এই লেড নাইট্রেটটা পাওয়া যাচ্ছে না, তাহলে তখন আমাদের এই লেড আয়োডাইড তৈরি করার জন্য আমরা এই নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদার্থটা যুক্ত করতে পারি? বলছে লেড সালফেট, লেড সালফেট জলে অদ্রাব্য, তাহলে বিক্রিয়া সম্ভব নয়, বাতিল। অ্যামোনিয়াম নাইট্রেট, আমাদের এমন পদার্থ যুক্ত করতে হবে যার মধ্যে লেড থাকে, তাহলে অ্যামোনিয়াম নাইট্রেটের মধ্যে লেড নেই, বাতিল। পটাশিয়াম সালফেটের মধ্যে লেড নেই, তাই বাতিল। তাহলে একমাত্র লেড অ্যাসিটেট যদি যুক্ত করতে পারি তাহলেই আমরা লেড আয়োডাইড পেতে পারি, তাই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। এটাকে কেন ইন্টেলিজেন্স এবং বুদ্ধিদীপ্ত প্রশ্ন বলবো? দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে যে লেড আয়োডাইড উৎপন্ন করতে হবে, তাহলে এমন একটা রিয়েজেন্ট দরকার যার মধ্যে লেড রয়েছে। তাহলে আমরা সি এবং ডি তে যদি দেখি অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম সালফেট আছে, লেডের কোনো বংশ নেই, তাহলে লেড বাদ দিয়ে দাও, ওই দুটোকে বাতিল করে দিলাম। এবার পড়ে রইলো লেড সালফেট, লেড অ্যাসিটেট, এর মধ্যে কোনটা ব্যবহার করব? দেখো লেড সালফেট বলে দিয়েছে জলে অদ্রাব্য, জলে অদ্রাব্য হলে তো সে রিয়াকশন করতে পারবে না, তাহলে পড়ে রইলো লেড অ্যাসিটেট, তাহলে লেড অ্যাসিটেট আমাদের সঠিক উত্তর হবে। নিম্নলিখিতগুলির মধ্যে কোন গ্যাস ব্যবহার করা হয় দীর্ঘদিন তেলেভাজা জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য? তাহলে দীর্ঘদিন তেলেভাজা জাতীয় খাদ্য সংরক্ষণের জন্য এমন গ্যাস ব্যবহার করতে হবে যেটার কোনো রিয়াকশন নেই, কেমিক্যালি ইনার্ট একটা গ্যাস ব্যবহার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস আছে কেমিক্যালি ইনার্ট, আর একটা রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন এবং হিলিয়াম এই দুটো হচ্ছে কিনা আমাদের কেমিক্যালি ইনার্ট গ্যাস। এবার হিলিয়াম কেন ইউজ করছি? হিলিয়ামকে বেশি পরিমাণে পাওয়া যেতে পারে, কিন্তু অন্যান্য যে সমস্ত নিষ্ক্রিয় গ্যাস আছে সেগুলোকে অত বেশি পরিমাণে পাওয়া যায় না। ইন জেনারেল নর্মালি আমরা নাইট্রোজেন গ্যাসকে ইউজ করি। আমরা যে লেজ, কুরকুরে এই ধরনের যে চিপস গুলো, স্ন্যাক্সের যে প্যাকেটগুলো যেগুলো ব্যবহার করি সেগুলো যে ফুলে থাকে তার মধ্যে নাইট্রোজেন গ্যাস ভর্তি করে দেওয়া থাকে, যার ফলে কি হয় সেই তেলেভাজা জাতীয় খাবারগুলো দীর্ঘদিন ভালো থাকে। তাই এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন এবং হিলিয়াম, কারণ তেল ভাজা মানে তেলের মধ্যে ফ্যাট থাকে, ফ্যাট যদি অক্সিজেন বা বায়ুর সংস্পর্শে আসে ফ্যাট জারিত হয়ে যাবে। এটাকে বন্ধ করার জন্য আমাদের ওটাকে যাতে জারণ প্রক্রিয়া না ঘটে, অক্সিজেনের সংস্পর্শে না আসতে পারে, তাই কেমিক্যালি ইনার্ট নাইট্রোজেন যুক্ত করে দেওয়া হয় বা ওই গ্যাস দিয়ে ভর্তি করে দেওয়া হয়। নিম্নলিখিত বিক্রিয়া সম্পর্কে কোন বাক্যটি সঠিক? তাহলে এখানে হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়, এটা হচ্ছে কিন্তু মনে রাখবে যে ল্যাবরেটরিতে অক্সিজেন উৎপাদনের সবচাইতে বেস্ট পদ্ধতি। তাহলে পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি বিক্রিয়া করানো হয় হিট দিয়ে তাহলে 2KCl এবং অক্সিজেন উৎপন্ন হয়। এটি কি বিক্রিয়া? বলছে এটি একটি বিয়োজন বিক্রিয়া এবং তাপগ্রাহী প্রকৃতির। হিট দেওয়া হচ্ছে মানে তাপ গ্রহণ করছে, অবশ্যই এটা তাপগ্রাহী বিক্রিয়া। একই সঙ্গে এটি একটি বিয়োজন বিক্রিয়া, কারণ এখানে দেখো এটা একটা পদার্থ ভেঙে দুটো পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটি একটি বিয়োজন বিক্রিয়া, এটাই সঠিক। এটা একটি সংযোজন বিক্রিয়া, নিশ্চয়ই সংযোজন হচ্ছে না। এটা বলছে বিভাজন বিক্রিয়া, বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, জেনে রাখবে কোনো বিভাজন বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয় না, বিভাজন বিক্রিয়ার জন্য তাপের প্রয়োজন হয়।
এটা একটি আলোক রাসায়নিক বিভাজন বিক্রিয়া না, এখানে হিট দিচ্ছি, সূর্যের আলোয় রেখে দিলে বিক্রিয়া হবে না, হিট দিতে হবে তাই বিক্রিয়া হবে। তাই বাদবাকি যে তিনটে অপশন আছে, তিনটে অপশন এক্ষেত্রে সঠিক নয়। নিম্নলিখিতগুলির মধ্যে কোন পদ্ধতিতে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়? বলছে উচ্চ চাপের সিলিন্ডারের মধ্যে অক্সিজেন গ্যাস সংরক্ষণ, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া না, এটা একটা ভৌত প্রক্রিয়া। বায়ুর তরলীকরণ, বায়ুকে চাপ প্রয়োগ করে বায়ুকে আমরা তরলে পরিণত করতে পারি, এখানে কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছে না, চাপ রিলিজ করে দিলে সেটা আবার বায়ু হয়ে যাবে। একটি চীনামাটির পাত্রে পেট্রোলকে মুক্ত অবস্থায় রেখে দিলে পেট্রোল উবে যায়, কেন যায়? সেটা হচ্ছে তাপ গ্রহণ করে ওটা ঊর্ধ্বপাতিত হয়ে যায়, সেই জন্য এটাও একটা রাসায়নিক বিক্রিয়া না, এটা পেট্রোলের বাষ্পায়ন হয়, তাহলে সেটা একটা ভৌত পরিবর্তন। বলছে বায়ুর উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় কপারের তারকে উত্তপ্ত করা হয়, যদি বায়ুর উপস্থিতিতে উচ্চ তাপমাত্রায় কপারকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কপার অক্সাইড উৎপন্ন হয়ে যাবে, তাহলে এটা একটা কেমিক্যাল রিয়াকশন সংগঠিত হয়। তাই অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট চলে যাব পরের কোশ্চেন। নিম্নলিখিতগুলির মধ্যে কোন বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ সঠিক অবস্থা বর্ণনা করছে? তাহলে আমাদের সাধারণ রুম টেম্পারেচারে আমরা দেখছি এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হয়েছে। আমাদের রুম টেম্পারেচারে আমরা হাইড্রোজেনকে কি অবস্থায় পাবো? গ্যাসীয় অবস্থায় পাবো। অক্সিজেনকে কি অবস্থায় পাবো? গ্যাসীয় অবস্থায় পাবো। তাই দুটো গ্যাসীয় পদার্থ যখন বিক্রিয়া করে একটা পদার্থ উৎপন্ন করবে সবসময়ের জন্য, সেই ক্ষেত্রে আমরা যে জলটা পাবো সেটা কি? লিকুইড। তাহলে এখানে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই আমাদের রুম টেম্পারেচারে কি গ্যাসীয় অবস্থায় পাচ্ছি, তাদের বিক্রিয়ার ফলে যে জল উৎপন্ন হয় সেটাকে রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে পাচ্ছি। তাহলে এটাই আমাদের সঠিক বিক্রিয়াজাত পদার্থ এবং বিক্রিয়ক পদার্থের সঠিক অবস্থা বর্ণনা করছে। ক্লিয়ার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সংযোজন বিক্রিয়া? সংযোজন বিক্রিয়া মানে দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো এটা তো এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, আগে আমরা দেখেছি। অপশন 2 রয়েছে যেটা, সেখানে দেখো এমজিও আর জল যুক্ত হয়ে এটা একটা পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটা একটা কম্বিনেশন রিয়াকশন। নেক্সট অপশন 3 তে রয়েছে, সেখানে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম অক্সাইড গঠন করেছে, তাহলে এটাও একটা সংযোজন বিক্রিয়া। আর শেষে যেটা রয়েছে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে আমরা দেখলাম 2 এবং 3 হচ্ছে সঠিক উত্তর। নিম্নলিখিত বিক্রিয়াগুলি সম্পন্ন করতে এক্স এবং ওয়াই স্থানে কি বসবে? তাহলে দেখো এখানে এই যে কিছুক্ষণ আগে এই বিক্রিয়াটা দেখলাম, এখানে এই যে PbI2 অর্থাৎ লেড আয়োডাইড উৎপন্ন হয়, তা অদক্ষেপ হয়। অদক্ষেপ মানে কি? একটা সলিড পদার্থ হয়। তাহলে এখানে এই যে লেড আয়োডাইড, এখানে এক্স এর জায়গায় কি বসবে? স্টেট বোঝাতে বলেছে, কোন স্টেটে রয়েছে। তাহলে একটা সলিড পদার্থ, তার মানে কি সেটা হচ্ছে কঠিন স্টেটে আছে বা সলিড স্টেটে আছে, তাই জন্য এক্স এর জায়গায় এক্ষেত্রে কি হবে? এস হবে। এবং KNO3 এটা যেহেতু অদক্ষিপ্ত হচ্ছে তাহলে একটা দ্রবণ থাকবে, কারণ এদিকে দেখো এরাও অ্যাকুয়াস অবস্থায় আছে, এরাও অ্যাকুয়াস অর্থাৎ জলীয় অবস্থায় আছে, তাহলে KNO3 এটাও নিশ্চয়ই অ্যাকুয়াস দ্রবণে থাকবে, অর্থাৎ অ্যাকুয়াস অবস্থায় থাকবে, জলীয় দ্রবণে থাকবে, তাহলে ওয়াই হচ্ছে কি? অ্যাকুয়াস হবে। নেক্সট দেখো এই রিয়াকশনটাই এক্স এর ভ্যালুটা কি হবে বলতে করতে বলেছে। তাহলে এটা একটা দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া এখানে কি হচ্ছে? সিলভার প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এখানে কি উৎপন্ন হবে? 2Ag উৎপন্ন হবে, তাহলে এখানে এক্স এর জায়গায় কি হবে? 2Ag থাকবে। নেক্সট এই বিক্রিয়াটাই কি আছে? এই বিক্রিয়াটাই দেখো হাইড্রোজেন উৎপন্ন হয়েছে, হাইড্রোজেনকে কি অবস্থায় পাই? গ্যাসীয় অবস্থায়, তাই ওয়াই এর জায়গায় কি হবে? গ্যাস হবে। আর ZnSO4 যেটা রয়েছে এখানে এক্স এর জায়গায় কি হবে? অ্যাকোয়া হবে, কারণ এদিকে দেখো অ্যাকোয়া স্টেটে রয়েছে, তাহলে এটা কি? জলীয় দ্রবণেই থাকবে। আর এখানে কি? ক্যালসিয়াম কার্বনেট থেকে এটা উৎপন্ন করতে গেলে হিট দিতে লাগে, এক্স এর জায়গায় হিট হবে। তো এইভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে। নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি তাপগ্রাহী কোনটি তাপদাহী প্রকৃতির বলতে হবে, অর্থাৎ কোনটি তাপমাচী কোনটি তাপশোষী, বা বলতে পারো এক্সোথার্মিক রিয়াকশন কোনটি এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে ফেরাস সালফেটের বিয়োজন, আমি বলেছি বিয়োজন বিক্রিয়া মানে তাপের প্রয়োজন, তাহলে এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া, এটা একটা তাপগ্রাহী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন। সালফিউরিক অ্যাসিডের লঘুকরণ, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, কারণ এখানে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হচ্ছে। জলের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হলে তাপ উৎপন্ন হয়, এক্সোথার্মিক রিয়াকশন। আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে জলে দ্রবীভূত করার জন্য তাপ দিতে হয়, তাই জন্য এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি? তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে তাপগ্রাহী বিক্রিয়া হচ্ছে অপশন এ এবং অপশন ডি, এরা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া।
আর তাপদাহী বিক্রিয়া হচ্ছে বি এবং সি, এরা হচ্ছে তাপদাহী বিক্রিয়া, অর্থাৎ বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়। নিচের বিক্রিয়াগুলি থেকে বিজারক পদার্থ খুঁজে বের করো। তাহলে বিজারক পদার্থ খুঁজে বের করার সব থেকে সোজা পদ্ধতি, যে বিক্রিয়াটায় জারণ হবে, যেটা জারণ বিক্রিয়া সেটি হচ্ছে বিজারক পদার্থ, অর্থাৎ যার জারণ হচ্ছে সেই বিজারক পদার্থ। তাহলে জারণ হতে গেলে দুটো কন্ডিশন, একটা হচ্ছে অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলেই জারণ বিক্রিয়া সংগঠিত হয়। তাহলে আমরা চেক করব কোথায় হাইড্রোজেন বেরিয়ে গেছে আর অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে সেটাই হচ্ছে বিজারক পদার্থ। দেখো এখানে অ্যামোনিয়া রয়েছে, উৎপন্ন হয়েছে এনও অ্যামোনিয়া থেকে, তাহলে নাইট্রোজেনের সঙ্গে কি হয়েছে, হাইড্রোজেন বেরিয়ে গেছে, অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে অ্যামোনিয়া কি হয়ে গেল, এখানে আমাদের বিজারক পদার্থ। কেন বিজারক পদার্থ হলো, আশা করছি ক্লিয়ার হলো। কারণ অ্যামোনিয়ার কি হয়েছে, জারণ হয়েছে, তাহলে জারণ যার হয় সেই হয় বিজারক পদার্থ, কারণ বিজারক পদার্থ অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, তাহলে এখানে অ্যামোনিয়া হয়ে যাবে বিজারক পদার্থ। নেক্সট এই রিয়াকশনটাই দেখো, এই রিয়াকশনটাই যে ঘটনাটা ঘটেছে সেটা দেখো, জলের কি হয়েছে, জলের থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাহলে হাইড্রোজেন বেরিয়ে গেলে সেটা কি, জারণ বিক্রিয়ায় হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে জারণ বিক্রিয়া কার হয়, বিজারক পদার্থের হয়, তাহলে এখানে জল হয়ে গেল বিজারক পদার্থ। নেক্সট এই রিয়াকশনটাই দেখো, এই রিয়াকশনটা আমি কি বলেছি, অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, জারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখতে পাচ্ছি কার্বন মনোক্সাইড এর সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে, তাহলে এ জারণ বিক্রিয়া করছে, তাহলে জারিত হচ্ছে কে, কার্বন মনোক্সাইড, তাহলে কার্বন মনোক্সাইড হচ্ছে একটি বিজারক পদার্থ, কারণ বিজারক পদার্থ জারণ বিক্রিয়া করবে। নেক্সট এই বিক্রিয়াটাই কে হচ্ছে, এই বিক্রিয়াটাই দেখো হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হলে হাইড্রোজেন হচ্ছে বিজারক পদার্থ, কারণ হাইড্রোজেনের জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ক্লিয়ার হলো বিক্রিয়াগুলোর মধ্যে কোনটাতে কি জিনিস ঘটছে। এবার নেক্সট আর একটা দেখে নিই। নেক্সট এটাই দেখো বলছে, নেক্সট যে বিক্রিয়াটা রয়েছে এই বিক্রিয়াটাতে আমরা দেখব জারক পদার্থ কোনগুলো। তাহলে জারক পদার্থ নির্ণয় করতে গেলে পারে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে জারক পদার্থের বিজারণ বিক্রিয়া হয়, অর্থাৎ যে পদার্থগুলো বিজারিত হবে তারাই হলো জারক পদার্থ। এবার বিজারিত হচ্ছে কি করে বুঝবো, তার জন্য কি আছে, বিজারণ বিক্রিয়া ঘটছে যেটা, এটা বোঝার জন্য সব থেকে ভালো পদ্ধতি, অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অর্থাৎ অক্সিজেন যদি বেরিয়ে যায় আর হাইড্রোজেন যদি যুক্ত হয় সেটাই হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে প্রথম বিক্রিয়াটাতে যদি আমরা চলে আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছ Pb3O4 রয়েছে, তা থেকে PbCl2 উৎপন্ন হয়েছে, অর্থাৎ অক্সিজেন বেরিয়ে গেছে, তার মানে বিজারণ বিক্রিয়া হয়েছে। বিজারণ বিক্রিয়া কার হয়, জারক পদার্থে, তাহলে এই পদার্থটা এখানে জারক পদার্থ। নেক্সট দেখো এমজির সঙ্গে কি হয়েছে, অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে ওটা জারণ বিক্রিয়া হয় যদি, তাহলে অক্সিজেনের সঙ্গে কি হয়েছে, দেখো অক্সিজেন কি করছে এখানে, এই বিক্রিয়াটাতে অক্সিজেন কি হিসাবে কাজ করছে, জারক পদার্থ হিসাবে কাজ করছে, কারণ এই যে বিক্রিয়াটা, এই যে 2mg তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করে MgO উৎপন্ন করলো, ঠিক আছে, MgO উৎপন্ন করলো, এটা কি একটা জারণ বিক্রিয়া। তাহলে জারণ বিক্রিয়া যার সাহায্যে ঘটে সেটাই তো একটা কি হচ্ছে, জারক পদার্থ, জারক পদার্থের সাহায্য নিয়েই তো জারণ বিক্রিয়া ঘটে, কারণ অক্সিজেন জারক পদার্থ বলেই তো একে জারিত হতে সাহায্য করছে, অক্সিজেন নিজে বিজারিত হচ্ছে কিন্তু এমজি কে জারিত হতে সাহায্য করছে, তাই জন্য অক্সিজেন এক্ষেত্রে জারক পদার্থ। নেক্সট বিক্রিয়া যেটা রয়েছে, এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হবে, এই বিক্রিয়াটাকে আমরা হচ্ছে অক্সিডেশন নাম্বার দিয়ে টেস্ট করব, কারণ এটাকে ওইভাবে বলতে পারবো না। তাহলে CuSO4 রয়েছে, তার সঙ্গে Zn এর বিক্রিয়া হলো, বিক্রিয়া হয়ে উৎপন্ন করছে ZnSO4 প্লাস, তা থেকে উৎপন্ন হচ্ছে Cu। দেখো এখানে যখন রয়েছে যৌগে তখন কপার রয়েছে +2 স্টেটে আর এটা রয়েছে 0 স্টেটে, এখানে জিঙ্ক ছিল 0 স্টেটে, এখানে চলে গেছে +2 স্টেটে, তাহলে এটা জারণ সংখ্যা কি হয়েছে, হ্রাস পেয়েছে, জারণ সংখ্যা হ্রাস পেলে পারে রিডাকশন হয়, আর এটার ক্ষেত্রে দেখো জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তার মানে অক্সিডেশন হয়, বোঝা গেল। তাহলে যার অক্সিডেশন হলো কার, এই বিক্রিয়াটার অক্সিডেশন হয়েছে, বিজারণ হয়েছে কোনটা, এটার রিডাকশন হয়েছে, তাহলে কপার সালফেটের কি হয়েছে, বিজারণ হয়েছে, তাহলে কপার সালফেটের যদি বিজারণ হয় তাহলে কপার সালফেট একটা জারক পদার্থ, কারণ যার বিজারণ হবে সেই হচ্ছে জারক পদার্থ। ক্লিয়ার কনসেপ্ট। নেক্সট দেখো এটা ভ্যানাডিয়াম পেন্টক্সাইড রয়েছে, ভ্যানাডিয়াম পেন্টক্সাইড থেকে ভ্যানাডিয়াম উৎপন্ন হয়েছে, তার মানে অক্সিজেন বেরিয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে সেটা বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া কার হয়, জারক পদার্থের হয়, তাহলে এটা আমাদের উত্তর হয়ে যাবে এক্ষেত্রে।
নেক্সট দেখো Fe আছে, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে। হাইড্রোজেনের জল আছে, জলের থেকে অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে জলের থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় তাহলে সেটা কি? বিজারণ বিক্রিয়া। বিজারণ প্রক্রিয়া কার হয়? জারক পদার্থের হয়। তাহলে এক্ষেত্রে জল হয়ে গেল আমাদের জারক পদার্থ। CuO থেকে H2 হয়েছে, তাহলে কপার অক্সাইড থেকে কি হয়েছে? জল, অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে অক্সিজেন বেরিয়ে গেলে কি হয়? বিজারণ বিক্রিয়া। তাহলে কপার কিউপ্রাস অক্সাইড যেটা, সেটা হয়ে গেল এক্ষেত্রে আমাদের জারক পদার্থ। ক্লিয়ার? নেক্সট, এই বিক্রিয়াগুলোর মধ্যে কোনটি কি ধরনের বিক্রিয়া আমাদের বলতে হবে। দেখো এখানে কি হচ্ছে? একটা পদার্থ দুটো পদার্থ যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটা একটা কম্বিনেশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া। এখানে দেখো এটা হচ্ছে বিভাজিত হয়ে দুটো পদার্থ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা বিভাজন বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে একটা বিভাজন বিক্রিয়া। নেক্সট, এটাতে দুটো যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন হয়েছে, তাই এটাকে নাম হচ্ছে সংযোজন বিক্রিয়া। ঠিক আছে? এখানে দেখো Ti Mg দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট দেখো CuO SiO2 থেকে যুক্ত হয়ে একটা পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটা হচ্ছে একটা সংযোজন বিক্রিয়া। আর এটা দেখো H2O2 বিভাজিত হয়ে দুটো পদার্থ উৎপন্ন হয়েছে, তাহলে এটা একটা বিভাজন বিক্রিয়া। বোঝা গেল? তাহলে আজকের ক্লাসে রাসায়নিক বিক্রিয়া থেকে এইটুকুই ছিল। আশা করছি যেটুকু জিনিস পড়ানো হলো এগুলো তোমাদের হেল্পফুল হলো। তার পাশাপাশি বলবো, তোমরা যারা আরো কিছু পড়াশোনা করতে চাইছো, এই মুহূর্তে আর দরকার নেই, তবু বলছি যদি কারোর ইচ্ছা থাকে, ইন্টারেস্ট থাকে, তারা এই ক্লাসগুলো করতে পারো। আশা করছি তোমাদের আপকামিং পরীক্ষার জন্য হেল্পফুল হবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ এখানে প্রতিনিয়ত এই ধরনের হাই কোয়ালিটির জেনারেল সায়েন্সের ক্লাস করানো হয়। দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থাকো এবং গুছিয়ে তুমি তোমার পরীক্ষা প্রস্তুতি চালিয়ে যাও। সকলকে গুড বাই।